নমস্কার হোমিও প্রেমী হোমিও বার্তার শ্রোতা বন্ধুরা, আপনাদের কাছে আবারও আজ আমি উপস্থিত হলাম নতুন একটি ডালা সাজিয়ে। আজকের নিবেদন এলিয়াম শেপা। দেখুন, আপনারা জেনে বা না জেনে এলিয়াম শেপা ব্যবহার করেননি এমন লোক সংখ্যায় খুব কম। কারণ কি বলুন তো? কারণটা হচ্ছে এলিয়াম শেপা মানে হচ্ছে পেঁয়াজ। যে পেঁয়াজ ছাড়া আমাদের একটি দিনও চলে না। পেঁয়াজকে মাংসে দিলে, পেঁয়াজকে দিয়ে পনির মশলা বানালে, পেঁয়াজকে দিয়ে পোস্ত পেঁয়াজ তৈরি করলে পেঁয়াজের কি ঔষধি গুণ থাকে? হ্যাঁ, কিছুটা তো নিশ্চয়ই থাকে, কিন্তু পুরোটা নয়। কিন্তু আমরা পেঁয়াজটাকে হোমিওপ্যাথিক ওষুধের যে পদ্ধতি, বানানোর যে পদ্ধতি, সেই পদ্ধতি অনুযায়ী যদি আমরা সেই পেঁয়াজের আড়ক থেকে আমরা ওষুধ বানাই, তার কর্মক্ষমতা তো শতগুণে বৃদ্ধি পাবে। এটা খুব স্বাভাবিক জিনিস। লোহা খেলে তো কাজে আসবে না, কিন্তু আমি যদি ফেরাম মেট খাই, তার ঔষধি গুণ লক্ষ গুণে বৃদ্ধি পাবে। এও ঠিক তাই। এলিয়াম শেপা মানে হচ্ছে পেঁয়াজ, অতি সাধারণ একটি ঔষধি গুণ যুক্ত একটি সবজি, একটি মনোকটিলেডন মানে একবীজপত্রী একটি উদ্ভিদ। আমরা বাজার থেকে কিনে আনি বা নিজের জমিনেই আমরা চাষ করি। এমন একটা অতি সহজ প্রাপ্য জিনিস। কিন্তু ভাবতে অবাক লাগে কি জানেন, প্রায় ১৫০০ বিসিতে এর ব্যবহার আমরা গ্রিক মাইথোলজিতে পেয়েছি। গ্রিকে লেয়ারি, তার থেকে রোমানে হলো লিলিয়াম, তার থেকে ইংরেজরা বানালেন লিলি। অর্থাৎ পেঁয়াজ যে পরিবারভুক্ত তার নাম হচ্ছে লিলিয়েসি ফ্যামিলি। দেখুন, এই লিলিয়েসি ফ্যামিলিতে প্রায় ২৫০-এর কাছাকাছি জেনাস আছে এবং ৩৫০০-এর বেশি স্পিসিজ আছে। তার থেকে মাত্র কয়েকটি নিয়ে আমরা হোমিওপ্যাথিক জগৎকে সমৃদ্ধ করার চেষ্টা করেছি। যেমন অ্যালোসকট্রিনা, অ্যালোভেরা, খুব কথায় কথায় লোক ব্যবহার করে, গায়ে লাগায়, মুখে মাখে, খায়। এলিয়াম শেপা, এলিয়াম স্যাটাইভা, লিলিয়াম টাইগ্রিনাম, ট্রিলিয়াম পেন্ডুলাম, সাবাডিলা, ভেরেট্রাম অ্যালবাম, ভেরেট্রাম ভিরিডি, সারসাপেরিলা, বেশ কিছু ওষুধ। আমরা সদ্য এই অগাস্ট মাসটা পের করে ২-৩ মাস আগে আমরা নভেম্বরের শেষে এসেছি। এলিয়াম শেপা হচ্ছে অগাস্ট মাসের ওষুধ। এলিয়াম শেপাতে কি এমন ঔষধি গুণ আছে এবং সে আমাদের কোন সমস্যার সমাধান করে, এই বিষয়ে আমরা সরাসরি চলে আসি। এলিয়াম শেপা একটা তথাকথিত একটা অ্যাকুট রেমেডি, একটা তাৎক্ষণিক কাজ করে এমন একটা ওষুধ, সেই হিসাবে পরিভাষিত, সেই হিসাবে চিহ্নিত। আমিও মাস্টারমশাইদের মুখে তাই শুনেছি, এমনকি অনেক বইতেও লেখা আছে টিপিক্যালি অ্যান অ্যাকুট রেমেডি। সমস্ত মিউকাস মেমব্রেন থেকে সে ভীষণ রকমের বেশি সিক্রেশন করতে শুরু করে, নাক দিয়ে, চোখ দিয়ে, গলা দিয়ে সেই সব সিক্রেশন বের হয়। লোকালি সে তার একটা ইরিটেটিং যে প্রপার্টি, সেটাকে সে শো করে। এই ধরনের কথাবার্তাগুলো ছাত্র জীবনে আমি পড়ে এসেছিলাম। কিন্তু এই সদ্য ২৬শে অগাস্ট, জানেন, ডেটটা আমার এই জন্যই মনে আছে যে এমন ঘটনা আমার জীবনে খুব বেশি ঘটেনি। তো ২৬শে অগাস্ট আমার কাছে এক পেশেন্ট এলেন, স্থানীয় একটি উচ্চ শিক্ষিত ছেলে। বাবা হাই স্কুলের মাস্টারমশাই ছিলেন। তিনিও আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি, সজ্জন। ওনার ছেলে তামিলনাড়ুতে গেছে একটা বড় কোম্পানির সিইও হয়ে। ছেলেটি এমটেক করার পরে এমবিএ করেছে। ওখানে জয়েন করার জাস্ট ৪ মাসের মধ্যের ঘটনা বলছি। ছেলেটা চাকরি ছেড়ে দিয়ে দেশের বাড়িতে চলে এসছে। বাবা তাকে নিয়ে এসছেন আমার কাছে। ঘটনাটা কি ঘটলো? ছেলেটি বলছে যে অফিস থেকে ফিরে তার অফিস স্টাফেদের সঙ্গে ২-৩ জন বিকালে ওরা অনিল শ্রীনিবাসন বলে যে পিয়ানো শিল্পী আছেন, তার একটা খুব দামি অনুষ্ঠানের
ইনভিটেশন অ্যাটেন্ড করতে গেছে এবং সেইখানে আমি জানি না ও বলছিল অল্প বয়সী বলে, সেটাই আমি আপনাদের বলছি। শ্রীনিবাসনকে আমি চোখে দেখিও নি, আমি জানিও না, নামটা কিন্তু আমি মনে রেখেছি ওর মুখ থেকেই। সে বলছে অনিল শ্রীনিবাসন তার আঙুলে সোনার কি বলছিল লাগানো সমস্ত নখের মতো জিনিস দিয়ে, যেটাকে নাকি পিয়ানো বাজানো হয় বা পিয়ানো বাজাতে কোনো সাহায্য করে, এরকম জিনিস নিয়ে 15 মিনিট ডায়াসে অনুষ্ঠান চলতে চলতেই এই ছেলেটা ওই হলের মধ্যে প্রথম সারিতে বসেই এর শ্বাসকষ্ট শুরু হয়ে যায় এবং সে এতটাই হাউ হাউ করে কাঁদতে থাকে যে এর অন্যান্য যুবক বন্ধুরা সিইও সাহেবের এই দশা দেখে তারা হতচকিত হয়ে গেছে। কিছুক্ষণের জন্য অনুষ্ঠানটাও বন্ধ করতে বাধ্য হয়েছে ওনারা, কর্তৃপক্ষ। উনার ছেলেটির খুব শ্বাসকষ্ট হচ্ছে, তখন দম বন্ধ হচ্ছে, আর বলছে আমাকে বাইরে নিয়ে চলো, আমার বাইরে নিয়ে চলো, আমার তীব্র মাথার যন্ত্রণা হচ্ছে, তীব্র মাথার যন্ত্রণা হচ্ছে, হাউ হাউ করে কাঁদছে, শুধু কাঁদছে আর কাঁদছে। সেই যে কান্না, সে তার মেসে ফিরল এবং তার একদিন পরে তার বন্ধুরা ছেলেটিকে নিয়ে দেশের বাড়িতে ফিরে এসছে। এই হচ্ছে ঘটনাটা। চাকরিতে রিজাইন করেছে। আমি বললাম যে এত বড় একটা মানে গর্ব করার মতো জায়গা, সেই জায়গা থেকে তুমি রিজাইন করে চলে এলে? বলে স্যার আজও আমি ভুলতে পারিনি। আমার শুধু বারবার মনে হচ্ছিল যে অনিল শ্রীনিবাসন যদি মরে যায় তাহলে আমাদের পিয়ানো জগতের কত বড় ক্ষতি হয়ে যাবে। আমার মনের মধ্যে একটা অনাকাঙ্ক্ষিত, অযাচিত, অকারণে একটা আতঙ্ক কাজ করছিল স্যার। আমার দম বন্ধ লাগছিল স্যার। আমি কোনোভাবে হল থেকে বেরিয়ে এসে আমি মুক্তি পেতে চাচ্ছিলাম। আমার স্যার বাম দিকের মাথাটা যেন মনে হচ্ছিল যেন পাহাড় প্রমাণ ভারী হয়ে গেছে, আর তীব্র যন্ত্রণা, আর মনটা স্যার যেন বিষিয়ে গেছিল একদম। আমি এই সব কিছু শুনে ওকে এলিয়াম শেপা 1M 4 ডোজ খেতে দিয়েছিলাম, সকাল সন্ধ্যা সকাল সন্ধ্যা। 15 দিন খেয়েছে রুবরাম 200, সকাল সন্ধ্যা সকাল সন্ধ্যা 30 ডোজ। ওর বাবা এসে আমাকে পরবর্তীভাবে রিপোর্ট করেছিলেন যে স্যার আমি যদি জানতাম এত তাড়াতাড়ি বাচ্চাটা আমার সুস্থ হয়ে যাবে, 2 দিনের পরে তার কান্না থেমে যাবে, আমি স্যার ওকে যে কোনোভাবে ওই কোম্পানিতে আবার আমি জয়েন করতে বলতাম। কিন্তু আমার সেই সুযোগটা ছেলেটা রাখলো না। ছেলেটা ভয়ে রেজিগনেশন করেই চলে এসেছি। দেখুন এলিয়াম সেবাতে না আমরা এক্স্যাক্টলি এই ধরনের মেন্টাল পিকচার পাই। কেন্ট বলছেন ফিয়ার ইনডিফাইনেবল, অকারণে ভীতি, ক্রাইং মিউজিক অফ। দেখুন ড্রাগ অনেক আছে, নেট্রাম কার্ব আছে, থুজা আছে, সাবাইনা আছে, এলিয়াম সেপা আছে, কিন্তু এলিয়াম সেপা পার্টিকুলারলি কি বলা আছে জানেন? ক্রাইং ফ্রম মিউজিক, পার্টিকুলারলি পিয়ানো প্লেয়িং। সে সবসময় ভাবছে দেখুন যে এই মানুষটি যদি চলে যায় তাহলে আমার দেশের কি হবে, পরিবারের কি হবে। ফিয়ার, সাফারিং অফ, ড্রিম অফ ব্যাটল। কিরকম? দেশের সঙ্গে অন্য লোককে লড়াই করতে হবে, তার পরিবারের সঙ্গে অন্য লোককে লড়াই করতে হবে যদি অনিল শ্রীনিবাসন এই পৃথিবী থেকে চলে যায়। এক্স্যাক্টলি এই ঘটনাগুলো ঘটেছিল এই ছেলেটির জীবনে, এবং যেটা আমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়েছিল, ইট ইজ এলিয়াম সেপা, দা এলিয়াম সেপা, অ্যান্ড অনলি এলিয়াম সেপা, নাথিং বাট এলিয়াম সেপা। এই হচ্ছে একটা ঘটনা, যে ঘটনাটা আপনাদেরকে বলে অন্তত আমি খুশি হলাম আপনাদেরকে জানাতে পেরে। আপনাদের জীবনে যদি কোনো কাজে আসে সেদিন আরো বেশি খুশি হব। এখন আসি খুব সাধারণ ক্ষেত্রে যেখানে এলিয়াম সেপার প্রয়োগটা অতিমাত্রায় হয়। কোথায়? নাক, চোখ, গলা। আমি একটু আগে বলেছি
যে এক্সেসিভ সিক্রেশন ফ্রম মিউকাস মেমব্রেন, নাকের ভিতরে মিউকাস মেমব্রেন আছে, নাক দিয়ে প্রচন্ড জল ঝরা, ভীষণ রকমের হাঁচি, অসম্ভব নাকের ভিতরে জ্বালা, নাকের ভিতরে আঙুল দিয়ে নাক পরিষ্কার করার চেষ্টা করতে থাকবে, ঘন ঘন নাক ঝাড়তে থাকবে, সর্দির আর শেষ হয় না। তার সঙ্গে আপনি যদি আঙুল নাক দিয়ে তুলে দেখেন লাইট দিয়ে ভিতরে, দেখা যাবে কোনো কোনো ক্ষেত্রে পলিপ পাওয়া যাবে, কোনো কোনো ক্ষেত্রে ইনফিরিয়ার টার্মিনেট গুলো নাকের ইনফ্লেম থাকে, বড় বড় থাকে। কোনটা পলিপ কোনটা ইনফ্লেম টার্মিনেট আমরা অনেক সময় গুলিয়ে ফেলি, সেটা আলাদা বিষয়। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখবেন নাকের ভিতরে যে গবলেট সেলগুলো থাকে সেগুলো ইনফ্লেমড হয়ে থাকবে, টার্মিনেট গুলো নাকের বড় বড় হয়ে থাকবে, পলিপ থাকতে পারে। সেই সাথে বাম অর্ধেক, বাম পাশের তীব্র মাথার যন্ত্রণা, তীব্র মাথার ব্যথা, কোনোভাবে সে বদ্ধ করে থাকতে পারবে না। দরজা খুলে খোলা বাতাসে মুক্ত হাওয়াতে যখন বেরিয়ে যাবে, এলিয়াম শেপা পেশেন্টের তখন নাক দিয়ে জল পড়াটাও কমে যায়, আর মাথা ব্যথাটা অনেকটাই কমে যায়। এই মাথা ব্যথার একটা খুব মজার ব্যাপার আছে জানেন, বিশেষ করে মেয়ে, মানে মূলত মেয়েদের ক্ষেত্রে এটা বলবো আমি। সেটা হচ্ছে, ধরুন এই মাথা ব্যথা চলতে চলতে মেয়েটির হঠাৎ করে পিরিয়ড শুরু হয়ে গেল, তাহলে কিন্তু তার মাথা ব্যথাটা একদমই অ্যাবলিশ হয়ে যাবে। পিরিয়ডটা শেষ হয়ে গেল 3 দিন 4 দিন 5 দিনের মাথায়, তার যদি এই সর্দি হাঁচির যে বিষয়টা যদি তারপরেও চলতে থাকে, মাথা যন্ত্রণা আবার শুরু হবে। কিন্তু ডিউরিং দ্য ফেজ অফ মেনস্ট্রুয়েশন ইট উইল বি ভ্যানিশড, লাইক ল্যাকেসিস, জিঙ্কাম, এই সমস্ত ওষুধগুলো আছে। এরপরে আসি গলাতে। দেখুন গলাতেও ঠিক একই প্যাথোলজি, একই জিনিসই এলিয়াম শেপা তৈরি করে। একটা টিকলিং কাফ, গলাটা যেন ছিঁড়ে যাচ্ছে, কাস্তে 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 গলাটা যেন চিড়ে যাচ্ছে, হাত দিয়ে হোল্ড করছে, দিয়ে সে কাশছে, নতুবা সে কাশতে পারছে না। এই ধরনের পিকচার আমরা হিপার সালফারে পাই, অরাম ট্রাইফাইলেমে পাই, অন্যান্য ড্রাগ তো আরো অসংখ্য ড্রাগ রয়েছে। কিন্তু এলিয়াম শেপাকে আমরা যেন ভুলে না যাই। চোখ দিয়ে জল আসা, একই কারণ, একই উপস্থাপনা, একই রকমের জিনিস। নাক দিয়ে যেমন জল ঝরতে 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 নাকের বাইরের ডগাগুলো, নাকের ফুটোর বাইরগুলো, এক্সটার্নাল যেটা যে মানে অরিফিস গুলো আছে, এগুলো লাল হয়ে যাবে, ঘা হয়ে যাবে, as because it is acrid in nature, ক্ষয়কারী। কিন্তু চোখের জলটা, সেও ঝরিছে, কিন্তু চোখের জলটা কিন্তু ক্ষয়কারী নয়, ওটা কিন্তু ব্ল্যান্ড। ডক্টর অ্যালেন বলছেন অ্যাক্রিড নেজাল ডিসচার্জ উইথ ব্ল্যান্ড ল্যাক্রিমেশন। ঠিক এর উল্টোটা কিন্তু আমরা পাবো ইউফ্রেসিয়াতে। ইউফ্রেসিয়াতে কিন্তু চোখের জলটা ক্ষয়কারী, নাকের জলটা কিন্তু ব্ল্যান্ড, নির্মল জল, ওটা কিন্তু ক্ষয়কারী নয়। এই গেল মোটামুটি এক্সেসিভ মিউকাস সিক্রেশন সংক্রান্ত এলিয়াম শেপার রোলের মূল জায়গাটা। এবার আমরা আসবো একটু স্কিনে। তীব্র চুলকানি হতে পারে গোটা গায়ে, আমবাত বেরোতে পারে। দেখুন এলিয়াম শেপা বা পেঁয়াজের মধ্যে সালফার থাকে, সে যখন জলের সঙ্গে রিঅ্যাকশন করে তখন একটা ডাইলুটেড সালফিউরিক অ্যাসিড তৈরি হয়, যে কারণে পেঁয়াজ কাটলে চোখে এত জ্বালা হয়। সেই রকম একটা জ্বালা কিন্তু এলিয়াম শেপার চামড়াতেও হয়। আর একটা খুব পিকুলিয়ার জিনিস, কিন্তু মনে রাখার মতো, খুব কাজের জিনিস, সেটা হচ্ছে, মনে করুন কোনো একটি লোকের কোনো কারণে একটা আঙুলের একটা পোর্শনকে এমপুট করতে হচ্ছে, কেটে ফেলতে হচ্ছে, বাদ দিতে হচ্ছে, সার্জনই বাদ দিয়েছেন। সেটা কোনো একটা বনি টিউমারের কারণে হতে পারে, সেটা কোনো ম্যালিগনেন্সির কারণে হতে পারে, সেটা
অন্য কোনো অস্টিও আর্থাইটিক কারণে কোনো কিছু হতে পারে, বাধ্য হয়ে সেই জায়গাটাকে এমপুট করতে হয়েছে। কোনো গ্রস ইনফেকশনের জন্য হতে পারে, কোনো একটা গ্যাংগ্রিনাস চেঞ্জের জন্য হতে পারে, বাদ দিয়েছেন সার্জেন। এখন এই যে পোর্শনটা রয়ে গেল, এটাকে আমরা বলি স্টাম্প। এই স্টাম্পে কোনো ঘা নেই, কোনো ছো নেই, কোনো আলসার নেই, নাথিং এলস অ্যাপারেন্টলি, কিন্তু তীব্র যন্ত্রণা, নিউরালজিক পেইন, তীব্র যন্ত্রণা, নিউরালজিক পেইন, সন্ধ্যা হলে অসম্ভব রকমের বৃদ্ধি। ইলিয়াম শেফার সমস্ত সমস্যাই সন্ধ্যাবেলা বাড়ে, সেটা মাথা যন্ত্রণাও বাড়ে, জল পড়াও বাড়ে, এই যে এম্পুটেড যে পার্টটা, যে রিমেনিং স্টাম্পটা, তার যে যন্ত্রণা, সেটাও সন্ধ্যাবেলা তীব্র থেকে তীব্রতর হয়ে যাবে। ইলিয়াম শেফা ইজ দি ড্রাগ। যদি সেখানে দেখা যায় যে অত বেশি যন্ত্রণা নেই, কিন্তু পার্টটা আস্তে আস্তে নেক্রোসিস হয়ে যাচ্ছে, ক্ষয়ে যাচ্ছে, তাহলে কিন্তু আমাদের ভাবতে হবে ফসফরিক অ্যাসিডকে। এটা মানে প্রসঙ্গক্রমে আমি বললাম, অন্য ড্রাগও হতে পারে, নিশ্চয়ই হতে পারে, নিশ্চয়ই কোনো দায়িত্বশীল চিকিৎসকের পরামর্শ বাদ দিয়ে কারো কোনো ভিডিও দেখে চিকিৎসা শুরু করে দেব না, কাটবাক্স কিনে ফেলবো না, এটা ঠিক কথাই। কিন্তু আমরা যারা এই জগতের মানুষ, আমরা যারা এই সিস্টেমটাকে ভালোবাসি, আবেগ দিয়ে জানার চেষ্টা করি, তাদের জ্ঞাতার্থে আমি এটা শেয়ার করলাম। আরেকটি মজার ব্যাপার আছে, খুব ছোট কিন্তু ভীষণ কার্যকরী। কি জানেন, একটা বাচ্চা হঠাৎ করে তীব্র পেটের যন্ত্রণায় গোল হয়ে যাচ্ছে, গোল পাকিয়ে যাচ্ছে, চেঁচামেচি করছে ভীষণ রকমের, মা দৌড়ে এসছি, কি হয়েছে আমি জানি না, সকাল থেকে একদম ভালো বাচ্চা আমার, জানেন, ঘুরতে ঘুরতে একটু 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 লবণ একটু দিয়ে একটা শশা খেয়েছিল, আর তার ওই শশাটা খেতে খেতে 10 মিনিটের মধ্যেই কিন্তু তীব্র যন্ত্রণাটা শুরু হয়ে গেল। অ্যাকিউট অ্যাবডোমিনাল কলিক ফ্রম টেকিং কিউকাম্বার। শশা খাওয়ার পরে তীব্র যদি পেটের যন্ত্রণা হয়, তার ড্রাগ কিন্তু ইলিয়াম শেফা। পাশাপাশি ভীষণ রকমের কাঁঠালের ভক্ত, ধরুন কোনো বাচ্চা বেশ কিছু কাঁঠাল খেয়েছে আর তারপরে পেটের যন্ত্রণা হচ্ছে, তখন ইলিয়াম শেফা নয়, ড্রাগ কিন্তু সিঙ্কোনা অফিসিনালিস, চায়না। তাহলে একটা ইলিয়াম শেফা একটা ছোট্ট ড্রাগ, যেটাকে নিয়ে আমরা, যেটা আমি আমার মুখ দিয়ে বেরোলো ছোট ড্রাগ, হ্যাঁ ছোট ড্রাগ, অ্যালেনের খুব ছোট জায়গাতেই ড্রাগটিকে স্থান দেওয়া হয়েছে। কিন্তু যে আমি ঘটনাটা দিয়ে ড্রাগটাকে শুরু করলাম, এটাকে যদি চিন্তা করেন, আপনারাই বিচার করুন, ইলিয়াম শেফা ছোট না ইলিয়াম শেফা মেজো না ইলিয়াম শেফা বড়, এ দায়িত্ব আপনাদের। নমস্কার, আজকে ইলিয়াম শেফা এই পর্যন্তই। আপনারা ভালো থাকুন, আপনারা সুস্থ থাকুন, আপনারা হোমিও বার্তার পাশে থাকুন, এই আবেদন রেখে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। নমস্কার।